তোমরা কেউ আমার সাথে কথা বলো না। আমি কি এতটাই খারাপ? আব্বু তো আমার দিকে চেয়েও দেখে না। তুমি কথা বলো না, কেউ আমাকে দেখে একটু হাসে না, আগের মতো কথা বলে না। মেজো কাকির পাশে গিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, কথা বললো না, চুপচাপ রুটি বানাচ্ছিল। আব্বু রুমের সামনে গেলাম, আমাকে দেখেই দরজা বন্ধ করে দিল। আমি কি খুব বেশিই খারাপ কাজ করে ফেলেছি? এতটাই খারাপ যে আমার দিকে তাকাতেও সবার এত সমস্যা? আমার খুব কষ্ট হয় আপু, আমার ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হতো তোমাদের কাছে চলে আসি, আবার ভয় লাগে তোমরা কেউ তো আমাকে মেনে নিবে না। তখন আমি কোথায় যাব? ও বাড়িতে যাওয়ার পর কতদিন একা একা কান্না করেছি। ইচ্ছে হতো এক্ষুনি চলে আসবো এ বাড়িতে, কিন্তু পারতাম না, সাহস হয়নি কখনো। মনের মধ্যে থাকা যাবতীয় কথাগুলোকে উগরে দিতে লাগলো বোনের কাছে। স্পর্শী শুনতে লাগলো, এক হাত দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে ঘুম পাড়ানোর মতো পিঠে থাপড় দিতে লাগলো। এক পর্যায়ে আরশি থামলে স্পর্শী বোঝানোর স্বরে বলল, এবারের প্রত্যেকটা সদস্য তোকে খুব ভালোবাসে, কিন্তু হুট করে যে কাজটা করেছিস ওটা খুবই আঘাত করেছে সবাইকে। তার উপর ঘটনাগুলো শিকদার বাড়ির সাথে জড়িত, এই কারণেই অতটা রিয়্যাক্ট করেছে। আরশি মন দিয়ে শুনল, বোনের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল বিছানায়। উদাস হয়ে বলল, আমাদের পরিবারটা তো রাজনীতির বাইরেও হতে পারতো, তাই না আপু? এই দেখো, আর যদি আব্বু রাজনীতি না করতো তাহলে পাভেল ভাইদের সাথে এত বিরোধিতা থাকতো না। হয়তো এই কারণেই আব্বু আমার সম্পর্কটা মানতে এতটা পিছপা হচ্ছে। আর যদি দু পরিবারের মধ্যে ঝামেলা না হতো তাহলে আমরা দুজন কত শান্তিতে সংসার করতে পারতাম। কপাল কুঁচকে ফেলল স্পর্শী, কিছু না বোঝার ভান ধরে বলল। দুজন মানে? মুখ চেপে হাসলো আরশি, বিড়বিড় করে বলল, আমি জানি তুমি আর পরেশ ভাইয়া রিলেশনে আছো। তোমরা তো কক্সবাজার ঘুরতেও গেছিলে, আমি ছবি দেখেছি তোমাদের। গাল টেনে ধরল স্পর্শী, বলল, এত সুন্দর বুঝতে তোমাকে কে বলেছে? কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে। আর কক্সবাজার তোমাদেরকে খুঁজতেই আমরা গেছিলাম, বুঝেছিস? আমি কিছু বুঝি না ভেবেছ? আমাকে খুঁজতে যাওয়া তো অজুহাত ছিল। খুঁজতে গেলে কেউ একসাথে যায়? একই রিসোর্টে থাকে। কি সুন্দর সমুদ্রের পাড়ে হাঁটছিলে, ভাইয়া তোমার জুতো হাতে হাঁটছিল, আহা দারুণ সিন ছিল। শোনো আপু, একদম আমার থেকে কোনো কিছু লুকাতে চাইবে না। ভুলে যেও না তুমি যার সাথে প্রেম করছো সে আমার ভাসুর হয়। যাই হোক না কেন, সব কথা আগে আমার কানে আসে। বা খাড়া হয়ে গেল স্পর্শী, কান টেনে ধরল মুহূর্তেই, বলল, ইস, নতুন নতুন বউ হয়েছেন উনি, কত বাহাদুরি! এই শর্ত এখান থেকে। তাও তো তোমার আগে বউ হয়েছি, বাহাদুরি তো থাকবেই। এই তোর লজ্জা করছে না এসব বলতে? নির্লজ্জ মেয়ে লাফিয়ে লাফিয়ে বিয়ে করছে, আবার গর্ব করে বলে। শোয়া থেকে উঠে বসলো আরশি, কৌতূহল নিয়ে বলল, তুমি একবার মাথা ঠান্ডা করে ভেবে দেখো, লাফিয়ে লাফিয়ে বিয়ে করে কি আমি আদৌ ভুল করেছি, নাকি তুমি শান্ত থেকে গুমড়ে গুমড়ে ক্রমশ জীবনটাকে যন্ত্রণা দিচ্ছ? চুপ হয়ে গেল স্পর্শী, কতক্ষণ থম মেরে নিচের দিকে তাকিয়ে রইল। চোখ দুটো বন্ধ করে ভাবতে লাগলো পরশের কথা। একটা রাগী পুরুষ কিভাবে দিনের পর দিন তার সামনে নিজেকে অসহায় করে দেখিয়েছে, কিভাবে একটা শক্ত খোলসের মধ্য থেকে বের হয়ে শুধুমাত্র তার সান্নিধ্যে আসার জন্য নিজেকে ভেঙে চুরে বারংবার রূপ নিয়েছে স্নিগ্ধতায়। সেও তো কম যন্ত্রণা ভোগ করেনি, নিজেকে অকপটে লুকিয়ে রেখেছে প্রেমিক পুরুষের থেকে। অনুভূতিগুলোকে প্রতিনিয়ত চাতা কলে পিষেছে পাষাণ হয়ে, ফিরিয়ে দিয়েছে অপমানের সহিত। বুক ফুলিয়ে লম্বা শ্বাস নিল, ভালো লাগছে না। কথা এড়াতে শান্ত কণ্ঠে বলল, তখন যে বললি ও বাড়িতে বসে প্রায়ই কান্না করতিস, কেন? তোর শ্বশুর শাশুড়ি কেমন? আর ননদের সাথে কীরকম সম্পর্ক? তাছাড়া তোর ভাসুর কি মেনে নিয়েছে? তাদের আচার ব্যবহার তোর প্রতি কেমন? উৎফুল্ল হয়ে বসলো আরশি, বলল, সবাই অসম্ভব ভালো। আমার ননদ তো আমার বেস্ট ফ্রেন্ডের মতো, আর শাশুড়ি অনেক ভালোবাসে। সমস্যা হলো আমার শ্বশুর, উনি হ্যাঁও বলেন না, নাও বলেন না, কিন্তু তাতেও কোনো সমস্যা নেই। সবাই অসম্ভব ভালোবাসে। শুধুমাত্র মাঝে মাঝে যখন শোভম ভাই তুমি আব্বুকে নিয়ে ওরা বাজে কথা বলে, হাসাহাসি করে, ওটা খারাপ লাগে।
সেদিনকে অনেক ঝগড়াও করছি এগুলো নিয়ে। চমকালো স্পর্শী, ভ্রু কুচকে বলল, বাজে কথা বলে মানে? কি ধরনের কথা? আরে তেমন কিছু না, ওই মাঝে মধ্যে বলে আমার বাপ ডাকাত, আমার গোষ্ঠী ডাকাতের গোষ্ঠী। আবার বলে শোভাম সর্দার ভালো না, সে অযোগ্য। তোমাকে বলে তুমি ঝগড়ুটে, তোমার বিয়ে হবে না, এরকম কথা। আর তুমি জানো তোমার সম্পর্কে পরশ ভাইও অনেক মজা করে, হাসাহাসি করে, বলে তোমার বোন ডাকাতের সর্দারনি, ডাকাত ছাড়া ওর বিয়ে হওয়ার সম্ভাবনাই নেই। ও আচ্ছা, আর কি বলে তোর পরশ ভাই? বোনের হুট করে এমন সন্দেহজনক শান্ত প্রশ্নে কিছুটা ঘাবড়ে গেল আরশি। এসব বলা কি তার উচিত হয়েছে? যদি এটা নিয়ে আপু আমার সমস্যা বাধায়, তখন মুখে বলল, না, আর তেমন কিছু বলে না। রাতের মধ্যভাগ, ঘড়ির কাঁটায় তখন মাত্র 12টা। দূর থেকে দূর দূরান্ত পর্যন্ত নিস্তব্ধতা, শুধুমাত্র নিশাচর প্রাণীগুলো নিজেদের আওয়াজ তুলছে কিছুক্ষণ পর পর। ফোনের রিংটোন বেজে উঠতেই চমকালো পরশ। এই মাঝরাতে কারো ফোন আসার কথা না। টেবিল থেকে উঠে বিছানার কাছে গেল, ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। স্পর্শীর ফোন। ভাবতেই এক অদ্ভুত প্রশান্তি বয়ে গেল। নিজে থেকে স্পর্শী যে ফোন দিবে এটা কল্পনাতীত ছিল তার। রিসিপ্ট করে কানে তুলতেই মিষ্টি এক কণ্ঠ ভেসে আসলো, স্পর্শিয়া সর্দার হচ্ছে ডাকাত সর্দারনি, আর বাপ চাচা সর্দার গোছের মানুষ, তাদের গোষ্ঠী হচ্ছে ডাকাতের। মেয়েটা খুবই ঝগড়টে, একে তো ডাকাত ছাড়া কেউ বিয়েই করবে না, আদৌ বিয়ে হবে কি না সেটাই তো সন্দেহের বিষয়, তাই না? চমকালো পরশ। মুহূর্তেই মনে হলো বাক্যগুলো তার খুবই পরিচিত, আর এই কথাগুলো সে বলেছিল কোনো এক সময়, আর সেটাও আরশি এবং পাভেলের উপস্থিতিতে। ঠোঁট এলিয়ে হাসলো পরশ, নিশ্চয়ই আরশি বলে দিয়েছে। বলল, ছি সোনা পাখি, এসব উদ্ভট অযৌক্তিক কথা বলতে কে বলেছে? আর এগুলো তুমি কানে নাওই বা কেন? ওহো হ্যাঁ, এই অযৌক্তিক কথাগুলোই পরশিকদের বলেছে। ভাবতে পারছেন একজন এমপি কতটা মাথা মোটা হলে এগুলো বলে? হ্যাঁ, সেটাই ভাবছে। মাথা মোটা না হলে কি আর তার পেট পাতলা বোনের সামনের কথাগুলো বলে? এই একদম চুপ। কি ভেবেছেন ও আমার বোন, ওর সামনেই আমার দুর্নাম করবেন আর আমাকে কিছু জানাবে না? তাই বলে ভালোই করেছেন, আমি খুব শীঘ্রই ডাকাত খুঁজে বের করব বিয়ে করার জন্য। হাসলো পরশ। ফোনটাকে এপাশ থেকে ঘুরিয়ে অন্য কানে নিল, বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ল। সিলিং এর দিকে তাকিয়ে বলল, এই অভাগা ডাকাত হতেও আছে, তারপরও আপনাকে চাই। টেংছি কাটলো স্পর্শী। পরশের অগোচরে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সেটা জীবনেও হবে না, না কখনো আপনি আমার ফ্যামিলিকে রাজি করাতে পারবেন, আর না তো বিয়ে, শুধু শুধু ফোনেই বড় বড় কথা। পরশ চুপ হয়ে শুনল, এরপর বলল, আগামীকাল আসছি, ধরে থাকো। বাখারা হয়ে গেল স্পর্শী। অবাকের সুরে বলল, কাল মানে? এই না না, মাত্র আসি বাড়িতে এলো, সপ্তাহখানেক এখানে থাকুক, পরিস্থিতি স্বাভাবিক হোক, এরপর আসেন। এখন আসলে আরও ঝামেলা বাঁধবে। মানল না পরশ, খামখেয়ালি করে বলল, আর এক মুহূর্তও নয়, অনেক অপেক্ষা করেছে, যা হওয়ার হোক। কিন্তু আমি আর দেরি করছি না। আমি জানি তোমার বাবা রাজি হবে না, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। একটু থেমে, বাই দ্য ওয়ে, আমি যদি তোমায় তুলে নিয়ে যাই আর জোর করে বিয়ে করি, তাহলে কি তুমি খুব বেশি রাগ করবা? কপাল কুঁচকে আশ্চর্যের ন্যায় কিছুক্ষণ থমকে গেল। প্রশ্ন ছুড়ে দিল পরশের উদ্দেশ্যে, বলল, আপনি আপনি আমায় তুলে নিয়ে যাবেন? আমাকে জোর করে ভয় দেখিয়ে বিয়ে করবেন? বাব্বা, আমি খুব বেশিই ভয় পেয়ে গেছি এমপি সাহেব, বিশ্বাস করুন আমার হাত পা কাঁপছে। কথাগুলো শুনে শব্দ করে হাসলো পরশ, বলল, মেয়ে, তুমি নিজেকে খুব বেশি চালাক মনে করো? স্পর্শিয়া সর্দার, তুমি পরশ শিকদারকে চেনো না, জানো না। আমি মানুষটা ভীষণ স্বার্থপর। যে জিনিসটা আমার পছন্দের ওটা আমি নিজের করে নিতে জানি, যে কোনো মূল্যে। চুপ করে রইল স্পর্শী। হুট করে কেমন এক অদ্ভুত অনুভূতি গ্রাস করলো তাকে। মুখে বলল, আপনার কণ্ঠটা বলার ভঙ্গিটা হুট করেই ভীষণ অচেনা ঠেকলো আমার কাছে। এমনটা কেন হলো বলতে পারেন?
রাত তখন 12:30। সময়টা কম নয়। শহর অঞ্চলে এই সময়টাকে পাত্তা না দিলেও গ্রাম্য এলাকায় এটা গভীর রাত। আশপাশ থাকে তখন নিস্তব্ধ, পরিবেশ থাকে থমথমে। দূর জঙ্গলের ওই নিশাচর পশু পাখির আওয়াজ ছাড়া আর কিছুই শ্রবণ হয় না। স্পর্শীর সাথে পুরো কথা শেষ করলো না পরশ। কেটে দিল ফোন, নিজ কক্ষের বাতি জ্বালিয়ে টি শার্টটা পরে নিল। এরপর ফোন বাবার ঘরের সামনে আসতেই থমকে দাঁড়ালো। রাত কম হয়নি, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। এই রাতে কি বিরক্ত করা উচিত হবে ভেবে পেল না। পায়ের কদম ঘুরিয়ে আবারও নিচের রুমের দিকে এলো, কিন্তু পৌঁছতে পারল না। এর মধ্যেই মনের মধ্যে অসম্পূর্ণতাগুলো নাড়া দিল। না, এভাবে আজ নয় কাল, কাল নয় আজ করতে করতে আজ কতগুলো দিন পেরিয়ে গেল। এমনভাবে আর সময় নষ্ট করা যাবে না। যা বলার আজই বলবে। বাবা যে মত দেবে না সে বিষয়ে শতভাগ নিশ্চিত পরশ, কিন্তু তাও জানানো উচিত। একবার তাকে জানালে বিষয়টা খুব একটা খারাপ হবে না, বরঞ্চ পরবর্তীতে আর কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। পুনরায় দিক পরিবর্তন করলো পরশ। এগিয়ে গেল বাবা মায়ের কক্ষের দিকে। বাইরের জানালাটা পুরোপুরি বন্ধ নয়, ভেতরে ড্রিম লাইট চলছে এবং সেটার আলো স্পষ্ট বোঝা যাচ্ছে। পরশ আলতো হাতে দুবার টোকা দিল দরজায়। দরজা ধাক্কানোর আওয়াজ শুনতেই তড়িঘড়ি করে উঠে বসলেন পিয়াসা। এত রাতে কে দরজা ধাক্কাচ্ছে? হুট করে এমন চমকপ্রদ ঘটনা ঘটাতে তিনি সাময়িকভাবে চমকে গেছেন। বাইরে কে আছে? কোনো চোর বা ছেচর নয় তো? আদেও কি দরজা খোলা উচিত হবে? কক্ষের ভেতর থেকে কোনো প্রকার আওয়াজ না পেয়ে পরশ আবারও টোকা মারল। কেঁপে উঠলেন পিয়াসা। স্ত্রীর নড়াচড়ার প্রভাবে জেগে গিয়েছেন আমজাদ শিকদার। বিরক্ত হয়ে বললেন, আরে দরজাটা তো খোলো। স্বামীর কথায় পাত্তা দিলেন না পিয়াসা, উল্টে ধমক মেরে চাপা স্বরে বললেন, সময়ের দিক খেয়াল আছে আপনার? মাঝরাত এখন, এত রাতে দরজার ওপাশে কে আসবে? যদি চোর ছেচর হয় তাহলে? আপনি গিয়ে খুলুন না, আমাকে বলছেন কেন? বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসলেন আমজাদ। পরনের লুঙ্গিটার গিট খুলে পুনরায় শক্ত করে কষে বাঁধলেন। ভেতর থেকে মা বাবার চাপা কণ্ঠের আওয়াজ পাওয়া যাচ্ছে। এর মানে তারা জেগে আছে। পরশ গলা খাকারি দিল, কণ্ঠকে খাদে নামিয়ে বলল, আম্মু, তোমরা কি জেগে আছো? দরজার সামনে এসেও দাঁড়িয়ে পড়লেন আমজাদ। পেছনে ফিরে স্ত্রীর উদ্দেশ্যে চোখ রাঙালেন, অর্থাৎ তার স্ত্রী যে ফুল ছিলেন সেটাই জানান দিলেন ইশারায়। ছিটকানি খুলে দিয়ে পুনরায় খাটের দিকে এগিয়ে গেলেন। আধশোয়া হয়ে শুতেই পরশ থমথমে গলায় বলল, তোমার সাথে কথা বলতে এসছে, ঘুমাবে না? ভ্রু কুচকে ফেললেন আমজাদ। কিছু না বুঝতে পারার মুখভঙ্গি নিয়ে বললেন, আমার সাথে আবার কি কথা তোমার? আর থাকলো এই মাঝরাতে কেন? সকাল কি হতো না? উত্তর দিল না পরশ। মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি কিছু বলেছিলে? দাঁত দিয়ে জিভ কাটলেন পিয়াসা। পরশ যা বোঝার বুঝে নিল। বাবার দিকে তাকাতেই দেখলো সে এখন স্ত্রী এবং ছেলের মুখপানে তাকিয়ে আছেন। পুনরায় প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, আমার কাছে কি বলবে তোমার মা? কিছু কি বলার ছিল? এ পর্যায়েও উত্তর দিল না পরশ। মাথা নিচু করে ভেবে নিল কিছুক্ষণ। এরপর মাথা তুলে সরাসরি দৃষ্টি দিল বাবার দিকে। গম্ভীর কণ্ঠে সাজিয়ে বলল, আমাকে বিয়ে দেওয়ার জন্য কম অপমানিত হওনি তুমি, আর এর সমস্ত দায়ভার আমারই। তবে এক্ষেত্রে তোমার ভাগ্য খুব বেশি ভালো ছিল, তা না? ভাগ্য ভালো হলে আরো বছর 5 আগে ছেলে বউ দেখার সৌভাগ্য হতো। কথা শেষ হবার আগেই ভ্রু কুচকে ফেললেন আমজাদ। ছেলেকে পিঞ্চ মেরে বললেন, ও বিয়ে করতে পারোনি তুমি, আর সেখানে ভাগ্য খারাপ আমার, ভালো সমীকরণ। এরপর বলো। হ্যাঁ, এখানে ভাগ্য খারাপ তো তোমারই। তোমার ভাগ্য ভালো হলে তো এতদিনে দাদা হয়ে যেতাম। সেখানে বিয়ে এখনো দিতে পারোনি, তাহলে এটা কি তোমার দুর্ভাগ্য নয়? দাঁতে দাঁত চেপে ধরলেন আমজাদ। পিয়াসা মুখ টিপে হাসছে। ছেলের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ বাপ, এটা আমারই দুর্ভাগ্য, না হলে তোর মতো ছেলে আমার কেন হলো? দেশে বাবার কি অভাব ছিল? একটু থেমে গদগদ করে বলল, কি বলতে এসেছিস দ্রুত বল। এই দ্রুত একটা সময় এসেছে গুরুত্বপূর্ণ কথা বলতে। পরশ ঠোঁট গোল করে শ্বাস নিল। বাবার দিকে পুনরায় তাকিয়ে বলল, দেখো আব্বু,
তুমি ভেবো না এই মাঝরাতে আমি তোমার সাথে মজা করতে এসেছি। যা বলছি সব সিরিয়াস ভাবে নাও। আমি বিয়ে করবো খুব তাড়াতাড়ি। মেয়েটা দেখা সব শেষ। তোমার কোনো বাড়তি কাজ নেই, শুধুমাত্র কাল গিয়ে মেয়েকে আংটি পরিয়ে দিয়ে আসবে। এতে মেয়ের বাপ রাজি হলো কি না হলো আমার দেখার বিষয় নয়। মেয়ের বাবাকে তুমি সামলাতে পারলে পারবে, আর না দরকার নেই। বাপ ছাড়াও বিয়ে হয়। সজাগ দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন আমজাদ, ভ্রুকুচকে বললেন, মেয়েটাকে স্পর্শিয়া সর্দার, বাবা শামসুল সর্দার, আমার বিরোধী পার্টির নেতা। ভাই শুভম সর্দার, তোমার রিসোর্টের বিপরীতে ব্যবসা ধরা অভদ্র লোক। মা পিপাসা সর্দার, তোমার ছোট ছেলের শাশুড়ি, তোমার বেয়ান। খুব একটা অবাক হলেন না আমজাদ। সন্দেহ ঠিক, আরো আগেই এই মেয়েকে নিয়ে সন্দেহ করেছিলেন তিনি, আর ঘটেছেও ঠিক তাই। কিন্তু ছেলের সামনে এই উদাসীনতা ধরা দিলেন না, বরং রাগের ভান ধরে ধমক দিয়ে বললেন, ও ছোট ভাইয়ের পিছন পিছন ঘুরছো? দুই ভাই মিলে একই ঝামেলা জড়াচ্ছ, লজ্জা করে না এত কিছুর পরও? শেষ করতে দিল না পরশ, এর আগেই থমথমে কণ্ঠে বলল, ভুল বললে। তোমার ছোট ছেলে আমার পেছন পেছন ঝামেলা জড়িয়েছে, শুধুমাত্র লক্ষ্যে আমার আগেই পৌঁছে গেছে। আফসোস আমি পারিনি। আর এটা সত্যি আমার জন্য লজ্জার ব্যাপার। আর এই লজ্জাকে গর্ব হিসেবে রূপান্তর করার একমাত্র দায়িত্ব তোমার। ও বাড়ি কালকে যাও আর বিয়ের অর্ধেক ঠিকঠাক করে আসো। বেশি দেরি করে উচিত হবে না। শেষে বাবুলের বাচ্চার সাথে নিয়ে আমার বিয়ে করতে হবে। এটা ভীষণ লজ্জার। অবশ্যই অনুভূতি তোমার জানার কথা। ছোট চাচুও তো তোমার আগেই বিয়ে করেছিল, তাই না? কথাটা গায়ে লাগলো আমজাদ শিকদারের, হাঁসফাঁস করে বলে উঠল, আমি পারবো না, আমাকে এসব বিষয় জড়াবে না। তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি কখনো সর্দার বাড়িতে পা রাখবো না। বসা থেকে দাঁড়িয়ে পড়ল পরশ, মুখভঙ্গি কঠিন থেকে কঠিনতর হচ্ছে না। এভাবে আর নয়, যতই সুন্দর করে বুঝিয়ে কথাগুলো বোঝানো হোক সেটা বুঝবে না আমজাদ শিকদার। ছেলেকে দাঁড়িয়ে পড়তে দেখে চমকে গেল আমজাদ। ভ্রুকুচকে তাকাতেই পরশ পুনরায় কথা বলে উঠল, এবার আর শান্ত কণ্ঠে মজার কথা নয়, বরাবরের মতো থ্রেড দিয়ে বলল, নিজের ছেলেকে চেনার মতো যথেষ্ট জ্ঞান এবং বুদ্ধি তোমার আছে, এটা অবশ্যই বুঝতে পারছো। পাগলের মতো বোকামি আমি করবো না। পরশ শিকদার পালাবে না। নিজের জিনিস কিভাবে নিজের কাছে আনতে হয় সেটা খুব ভালো করেই জানে। প্রয়োজনে সামাজিকতার বদলে ভয়ঙ্কর থাবা মেনে আমার পাখি আমি খাঁচায় ভরে নেব। কাউকে প্রয়োজন নেই। অবশ্যই এরপর আমার উপর অনেক চাপ আসবে, মামলা হবে, আদালতে যেতে হবে। একেবারেই লাস্ট অবধি না হয় সদস্যপদটাই বদল হয়ে যাবে। এর থেকে তো আর বেশি কিছু নয়। তো এতে আমার কিছু যায় আসে না। বিয়ে যদি করতে হয় আমি ওই সর্দারের বড় মেয়েকে করব। আগে ইলেকশন আসলে সর্দার শিকদারদের মধ্যে ঝামেলা হতো, এরপর থেকে না হয় প্রতিদিন ঝামেলা হবে, মারামারি খুনে হতে থাকবে। কিন্তু কোনো আফসোস নেই। অবশ্য তুমিও দোষ দিতে পারবে না, কিন্তু বিয়ে আমি ওই স্পর্শিয়াকেই করবো। তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? তোমাকে থ্রেট দিতে যাবো কেন? এখানে যাই ঘটুক তোমার তার কোনো ক্ষতি হবে না। বড়জোর রাস্তায় নামলে লোকজন আগের মতো সম্মান দেবে না, সবাই দূরে বসে টিটকারি মারবে। আমজাদ শিকদারের ছেলে এমপি হয়েও 6 মাসও টিকতে পারল না। ব্যাস এটুকুই, এর থেকে বেশি কিছু না। একটু থেমে নিজেকে শান্ত করলো পরশ। শোনো আব্বু, আমি তোমাকে লাস্ট বারের মতো অনুরোধ করছি। তুমি যদি ভেবে থাকো এইভাবে নিশ্চুপ থাকবে, এতে আমি কদিন পর স্পর্শিয়াকে ভুলে যাব। অন্য কোনো মেয়েকে বিয়ে করলে ঠিক হয়ে যাব, তাহলে তুমি ভুল। আমার ওকে ভালো লাগে। যদি পুনরায় শেখদের বাড়ির সম্মান নষ্ট করতে না চাও তাহলে কাল সকালে সতের বাড়িতে যাবে। চাচ্ছ অলরেডি যার জন্য প্রস্তুত। সে তোমার মতো অবুঝ না। সর্দার বাড়ি অলরেডি আমার ছোট ছেলে শ্বশুর বাড়ি, নাতি নাতনিও হচ্ছে। আজ হোক কাল হোক সম্পর্ক ঠিক হবে, কিন্তু জেদ ধরে যেটুকু বজায় আছে সেটুকু নষ্ট করো না। ওই বাড়ি যাও, শান্তভাবে বুঝিয়ে কথা বলো। মানলে তো মানবে, না মানলে নাই, কিন্তু অন্তত নিজেকে বোঝাতে তো পারবো আমার বাবা আমার সাথে ছিল, আমার শক্তি হয়ে। আর এক সেকেন্ডও দাঁড়ালো না পরশ, ত্যাগ করলো বাবা মায়ের কক্ষ, নিজের কক্ষে গিয়ে বন্ধ করে দিল দরজা, লাইট নিভিয়ে চুপ করে শুয়ে পড়ল।
এতে কাজ হলে তো হবে, না হলে তার বিকল্প পরিকল্পনা অলরেডি ভাবা আছে। প্রয়োগ করতে বেশিক্ষণ লাগবে না। গাড়ি চলছে তার আপন গতিতে। রাস্তার ধুলো দুপাশে উড়িয়ে সদরের কাছাকাছি এসে পড়েছে। এরপর দিক পরিবর্তন করে সোজা সর্দার মঞ্জিলের দিকে ছুটল। পরশ বাবার গম্ভীর মুখশ্রীর দিকে তাকিয়ে নীরবে হাসল, কটাক্ষ করে বলল, বাহ, আমার এক কথাতে রাজি হয়ে গেলে? শুধু শুধু রাতে এমন তেরামি করলে? ফুঁসে ছেলের দিকে তাকালেন, এরপর স্ত্রীর দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বললেন, রাজি না হয়ে আর কোনো উপায় আছে? সেই মাঝরাতে রেডিও ছেড়ে চলে গেছো তুমি, গিয়ে শান্তিতে ঘুমিয়েছ, আর আমি মাঝরাতে কানের কাছে ভ্যানর ভ্যানর শব্দ শুনেছি। তার এই মেয়েই লাগবে, সেও পছন্দ করে। এই মেয়ে ছাড়া আর কাউকে পুত্রবধূ করবে না। পরশ চমকে মায়ের দিকে তাকালো। তিনি মুচকি হাসলেন। এই মুহূর্তে গাড়িতে তারা 6 জন উপস্থিত। একদম পেছনের সিটে পরশ ও তার চাচা বসে আছেন, মাঝখানে বাবা মা এবং সামনে ড্রাইভারের পাশে পাভেল। শিকদার বাড়িতে আসবে শুনতেই গেড়ে বসেছে। স্ত্রীর জন্য বেশ কিছু বাচ্চাদের খাবার কিনেছে, যেগুলো বরাবরই আরশির পছন্দ। বিশেষ করে কয়েক স্বাদের বয়াম ভর্তি আচার, চানাচুর, চিপস, ললিপপ ইত্যাদি। পিয়াসা নিজেও মনে করে ছেলের বউয়ের জন্য ফল মিষ্টি কিনেছেন। সর্দার বাড়ির গেটের সামনে গাড়ি থামতেই চমকে গেল দারোয়ান বাহাদুর। গেট না খুলেই ছুটল সদর দরজার দিকে। গতবারই শোভাম সর্দার তাকে ছেড়েছে। যাকে তাকে ভেতরে ঢুকতে দেওয়ার পারমিশন নেই, বিশেষ করে শিকদারদের মধ্যে কারো। স্পর্শী বাড়ির সামনে পাই ভাতে দাঁড়িয়ে আছে। বেশ কিছু ফুল গাছ লাগিয়েছে গত পরশু, সেগুলোতেই পানি দিয়েছে। দারোয়ানকে আসতে দেখেই ভ্রু কুচকালো, বাধা দিয়ে দাঁড়ালো সামনে, বলল, কাকা কি হয়েছে? গেট ছেড়ে ভেতরে যাচ্ছেন কেন? শিকদার বাড়ি গাড়ি আইছে বড় আপা। ছোট ভাইজান কইছে ওই বাড়ি কাউরে ঢুকতে যেন না দেয়। ধমকে উঠল স্পর্শী, রাগ মিশ্রিত গলায় বলল, আরে আজব, আপনার ভাইজান বললেই হবে মেহমান গেটের বাইরে দাঁড় করিয়ে ভেতরে এসেছেন জানাতে? আপনি জানেন না ওরা আরশি শ্বশুরবাড়ির মানুষ, আমাদের আত্মীয়? দ্রুত গেট খুলে দিন। বাহাদুর পিছু হটতে গিয়েও হাঁটল না, বরং নিজের সিদ্ধান্তে অটল থেকে বলল, কিন্তু ভাইজান যে কইল ওনার পারমিশন ছাড়া যেন ঢুকতে না দেই। যদি ঢুকতে দিই তাহলে আমার চাকরি নিয়া। কথা শেষ করতে দিল না স্পর্শী, বলল, আপনাকে আমি বললাম না গেট খুলে দিন। দেখুন কাকা, কিচ্ছু হবে না। আমি কথা বলে নিব ভাইয়ার সাথে। আপনাকে জিজ্ঞেস করলে বলবেন বড় আপা খুলে দিয়েছে। মাথা নাড়িয়ে চলে গেল দারোয়ান। তাও খুঁতখুঁতানির স্বভাব গেল না। বার কয়েক পিছু ফিরে যখন দেখলো স্পর্শী এখনো তাকিয়ে আছে, তখন আর থামলো না। গাড়ি থেকে ইতিমধ্যেই সবাই বের হয়ে গেছে। ড্রাইভার রাস্তার এক কোণে গাড়িটা পার্ক করে যাবতীয় ফল মিষ্টি পাভেলের সাথে ভাগ করে নিল। কিন্তু পরশ এলো না। সে গাড়ির মধ্যে বসেই অপেক্ষা করছে। এই মুহূর্তে ভেতরে যাওয়াটা মোটেও যুক্তিসঙ্গত লাগছে না তার কাছে। গেট খুলতেই একে একে ভেতরে ঢুকে গেল সবাই। আমজাদ শিকদার অপবাদে থমথমে হয়ে ভেতরে ঢুকছেন। কমপক্ষে 5 মিনিট গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এটা কি কম অপমান? ইচ্ছে করছে সবকিছু ছেড়ে এক্ষুনি এই সীমানা থেকে বের হতে, কিন্তু পারলেন না। ছেলের আবদার, স্ত্রীর অনুরোধ মনে পড়তেই নিজেকে সামলে নিল। সদর দরজা খোলা। হয়তো পরশটা আসবে দেখে স্পর্শী নিজেই সেটাকে খুলে রেখেছে। সকাল তখন 9টা। এবারই নাস্তা করা শেষ হয়েছে আরো মিনিট 15 আগে। দুপুরের জন্য রান্নার তরি তরকারি কাটছেন পিপাসা এবং সোনালি। ছোট যা বাপের বাড়িতে গেছে আজ 3 দিন হলো। রান্নার মহিলাও অসুস্থ বলে আসেনি। আরশি সোফায় বসে এক মনে টিভি দেখছে। স্পর্শী পাশেই দাঁড়িয়ে আছে পরশদের অপেক্ষায়। ও বাড়ি থেকে যে লোক এসেছে সেটা এখনো কাউকে জানায়নি সে। কি দরকার আগে ভাগে জানানোর? আসলে তো দেখতেই পাবে। তাছাড়া বাবা ভাই আজ বাড়িতেই উপস্থিত। যদি কোনোভাবে ঝামেলা বেঁধেই যায়, তখন সবাই ভাববে স্পর্শী নিজে ওদেরকে ডেকেছে, এবং ওরা যে আসছে সেটাও সে জানে। টিভির দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকাতেই থমকে গেল আরশি। চমকাই উৎফুল্ল হয়ে দাঁড়ালো। সদর দরজার সামনে পাভেল সহ বাকিরা দাঁড়ালো। ইচ্ছে করলো ছুটে গিয়ে হাতটা ধরতে, কিন্তু পারল না। হুট করে বুকটা কেমন ধুপ করে উঠল। বাবা ভাই দুজনেই বাড়িতে। না জানি কি অঘটন ঘটে। স্পর্শী যে তাদের দেখেছে সেটা ধরা দিল না, বরং অবাক হওয়ার ভান ধরে বলল,
আরে আপনারা আসুন আসুন। ও মা, মেজো কাকি এদিকে এসো তো। স্পর্শের হাঁক ছেড়ে ডাক দেওয়াতে বের হয়ে এলো সোনালি। পিছু পিছু পিপাসাও এলো। শিকদার বাড়ির লোকদের দেখতেই পিলে চমকে গেল। পিপাসা এগিয়ে এলেন, পিয়াসাকে ধরে ভেতরে নিয়ে গেলেন। বাকিদের কেউ আতিথেয়তার সাথে গ্রহণ করে সোফায় বসালেন। কেমন আছেন আপনারা? বেআইও আসছেন, আমি খুব খুশি হয়েছি। সোনালি রান্নাঘরে ছুটল নাস্তার জোগাড় করতে। তাকে সাহায্য করার উদ্দেশ্যে স্পর্শীও পা বাড়ালো, কিন্তু যেতে পারল না। এর মধ্যেই হাত ধরল পিয়াসা, কাছে টেনে নিয়ে সোফায় বসলো। তার এক পাশে আরশি এবং অন্য পাশে স্পর্শী। ইনিয়ে বিনিয়ে বলল, আসলে অসুস্থ মেয়েটাকে নিয়ে এলেন, তাই ভাবলাম একবার দেখে আসি। তা বিয়ান কোথান? ডাকুন। হাঁসফাঁস করতে লাগলেন পিপাসা। আমতা আমতা করে বলল, হ্যাঁ ডাকছি, আপনারা বসুন। পরক্ষণেই মিষ্টি এবং খাবারের প্যাকেটগুলো দেখে হেসে বলল, আরে এ কি, এসবের কি দরকার ছিল? ড্রয়িং রুমের আমেজ উপরের রুমে বসেই টের পেল শামসুল। দরজা খুলে নিচের দিকে উকি মারতেই চোখ ছানা বড়া। এর আগে গা জ্বলে যাচ্ছে তার। এই মুহূর্তে নিচে নামাটা মোটেও উচিত হবে না। এর আগে গিজগিজ করতে করতে জোর হাতে দরজা আটকালো। আকস্মিক এই শব্দে উপরে তাকালো সবাই। লজ্জা পেল পিপাসা। আমতা আমতা করে ডেকে বলল, শুনুন, একটু নিচে আসুন, বেআই বেয়ান আসছে। এর আগে পিত্তি চলে যাচ্ছে শামসুল সর্দারের। নিজ স্ত্রীর মুখে এমন আদুরে বেয়াই শব্দ যেন গাগুনে ঘি ঢালার মতো। শোভাম দরজা আটকানোর শব্দ শুনতেই বেরিয়েছে। মুহূর্ত খানেক দরজার সাথে হেলান দিয়ে সবটা পর্যবেক্ষণ করে নিল। এরপর ধীর পায়ে বাবার রুমের সামনে গেল। কি বলল সেটা ঠিক বোঝা গেল না, তবে ঠিক মিনিট দুয়েক পর শামসুল সর্দার দরজা খুলে শোভামের সাথে নিচে চলে এলো। নিজের রুম থেকে খলিল সর্দারও বের হলেন ভাইয়ের পিছু পিছু। ইতিমধ্যেই নাস্তা দিয়ে দিয়েছে সোনালি। আলতাফ শিকদার চামচ দিয়ে একটা মিষ্টি মুখে নিলেন। এরপর নিজেকে সাজিয়ে নিলেন পুনরায়। বাড়ি থেকেই পুরো পরিকল্পনা সাজানো। যা বলার এবং বোঝানোর তাকেই করতে হবে। মিষ্টিটা পুরোটা খেয়ে পানি খেয়ে নিলেন। এরপর শামসুল সর্দারের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন, অথচ মনের মধ্যে তার বেজায় জেদ। নিজের উপরই মায়া হচ্ছে। আজ পরশের জন্যে তাকে এইভাবে নিচু হতে হচ্ছে। না হয় এই সর্দারের ছায়াও মারাতেন না। কেমন আছেন ভাইজান? থমথমে মুখে বাচ্চাদের মতো অন্যদিকে তাকালেন শামসুল। পরক্ষণেই ছেলের দিকে তাকিয়ে নিজেকে সামলে নিলেন। মিনমিন স্বরে বললেন, ভালো। দেখেন ভাইজান, আপনাদের পরিবার আর আমাদের পরিবারের মধ্যে কিন্তু রাজনৈতিক বিরোধিতা ছাড়া ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। শুধুই আমরা নিজেদের জেদকে গুরুত্ব দিয়ে ব্যক্তিগত জীবনে শত্রুতা বাড়াচ্ছি। এমন মনে হচ্ছে যেন আমরা এক পরিবার অন্য পরিবারকে খুন করার জন্য উৎপেটে বসে থাকি। এখন দেখুন, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যে ভুল করেছে, এখন তো ওদের ফেলে দিতে পারি না। দুদিন পর আরেকটা ছোট বাচ্চা আসবে। আমরা যদি দু পরিবার এমনইভাবেই রেষারেষির মধ্যে থাকি, তাহলে বাচ্চারা ট্রমার মধ্যে থাকবে। ও নানা বাড়ি আর দাদির বাড়ির মধ্যকার সেই ভালোবাসাটা পাবে না। দুদিন পর ও নিজেই তুলনা খুঁজবে কোন পরিবার ভালো। সেক্ষেত্রে দেখা গেল নিজ পরিবার রেখে ও কখনোই নানা বাড়ির পক্ষ নেবে না। এটা খুব হতাশা হবে। আমরাও চাই না আমাদের নাতি নাতনি নানা নানুর আদর মামার ভালোবাসা ছাড়া বড় হোক। এদের মধ্যে কাউকেও পর হিসেবে দেখুক, এটাও চাই না। তাই বলেছিলাম সবটা মানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আপনাদের মেয়েই বা বয়স কত বলুন? বেচারি ছোট্ট। এখন যদিও নিজে এই অবস্থায় শ্বশুর বাড়ি বাবার বাড়ি নিয়ে একটা ট্রমার মধ্যে থাকে, তাহলে কি সেটা ভালো হবে? কোথায় হাসি খুশি থাকবে তা না, সবসময় মন মরা হয়ে থাকে। বিশাল এক আলোচনা করে থামলেন আলতাফ। উপস্থিত সবাই চুপ, কিন্তু পিয়াসা নিজের মতো কথা বলছে স্পর্শিয়ার সাথে। সে সোফায় পড়ে কোনো ক্লাস পড়ে। আদেও কখনো প্রেমের সম্পর্ক ছিল কিনা, বিয়ে করবে কবে, এসব নিয়ে যাবতীয় প্রশ্ন। স্পর্শী উত্তর দিলেও তার অস্বস্তি লাগছে। এই যে পিয়াসা আসার পর হাত ধরেছে, অথচ এখনো ছাড়ছে না।
শামসুল সর্দার মন দিয়ে শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না। পাশেই খলিলুর সর্দার বসা। তিনি মাথা নাড়িয়ে আলতাফ শিকদারের সাথে তাল মিলিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তো একদম ঠিক। আমিও বুঝিয়েছিলাম ভাইজানকে। একটু আশকারা পেলেন আলতাফ। নড়ে চড়ে বসে পুনরায় বলল, আমি আরেকটা প্রস্তাব দিতে চাইছিলাম ভাইজান। যেখানে ছোট দুজনকে নিয়ে এত বিরোধিতা, তাই চেয়েছিলাম এবার পারিবারিকভাবে বড় দুজনের বিয়ে দিলে কেমন হয়। আমার কিন্তু বেশ লাগবে। পুরো পিরোজপুর জুড়ে অনুষ্ঠান করব। আমাদের কিন্তু স্পর্শিমাকে বেশ লাগে, ভাবিরও ভীষণ পছন্দ। বললাম, দু বোন একসাথে সংসার থাকলে মিলিয়ে নিতে সহজ হবে, ভালোও লাগবে। আর তাছাড়া আমাদের পরশের সাথে ভালো মানাবে। আপনারা কি বলেন?